ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? হ্যাঁ বন্ধু, আজকের সেই দিন, আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত সেই আমার আপনার ভালোবাসার অনুষ্ঠান, আড্ডামূলক অনুষ্ঠান আড্ডা জংশন। আর আজ 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। আমরা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে শ্রদ্ধা জানাবো এবং তাই নিয়ে আসুন আলোচনায় থাকবো। আর এই আলোচনায়, এই কথাবার্তায় আমার সাথে রয়েছেন আজকের সাহিত্যিক কৌশিক বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আমি কৌশিক বন্দ্যোপাধ্যায়। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আড্ডা জংশনের এই অনুষ্ঠানে আজকে আমি আর সুমিতা আড্ডা দেব এবং তার সাথে সাথে চলবে মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের কিছু আলোচনা। আমি এবার আড্ডা শুরু করার জন্য সুমিতাকে বলে দিচ্ছি। হ্যাঁ দাদা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ বাঙালির আত্মত্যাগের দিন, আত্মপরিচয়ের দিন। আর শুধু বাঙালির বলবো কেন, সমগ্র বিশ্বের প্রতিটি মানুষ তার মাতৃভাষাকে আজ শ্রদ্ধা জানাবে। তার প্রচার, তার প্রসার, তাকে ধনী করে তোলার দায় আজ তাদের উপর, আমাদের উপরও। আর তাই তো আমরা আড্ডা জংশনে এসে উপস্থিত হয়েছি। আপনি আমাদের সাথে রয়েছেন। কেন আমাদের পরিচালক শামসের মল্লিক ঠিক কৌশিক বাবুর কথাই ভাবলেন, ওনাকেই আজকের জন্য নির্দিষ্ট করলেন। কেননা কৌশিক বাবু একজন সুসাহিত্যিক। আর সাহিত্যিক বলতে গেলে প্রথমেই বলতে হয় একবারে হাতে গরম এই আন্তর্জাতিক বইমেলার কথা। এই আন্তর্জাতিক বইমেলায় কৌশিক বাবুর একটি আত্মজীবনী প্রকাশিত হয়েছে। কৌশিক দা, আত্মজীবনী বইটি কি আপনার সাথে আছে? না, এখন নেই। কেন দাদা? তো রাগ করছি। আমরা আপনার সেই সুন্দর বইটি, আপনি বলছিলেন যার অসাধারণ প্রচ্ছদ। আসলে এই বইটা এইবারের আন্তর্জাতিক বইমেলাতেই প্রকাশিত হয়েছে, কলকাতা বইমেলাতে। আর এবং খুবই এর সেল খুবই ভালো, দর্শকের মধ্যে খুব সাড়া ফেলেছে। এই মুহূর্তে আমার কাছে কোনো কপি নেই, আমি দুঃখিত, ওই জন্য আমি দেখাতে পারছি না। যদি তুমি চাও তাহলে আমি প্রচ্ছদের ছবিটা আমি দেখিয়ে দিই। হ্যাঁ নিশ্চয়ই, অসাধারণ প্রচ্ছদ, আমি প্রচ্ছদ দেখেছি। এবং দাদা পরিষ্কার করে বললেন না, বইমেলায় বইটি পুরো হটকেক, সমস্ত কপি সেল হয়ে গিয়েছে, আবার নতুন করে ছাপা হচ্ছে। আর তখন তো আমরা দেখব সে বই। তবে হ্যাঁ, অসাধারণ এক প্রচ্ছদ আমরা দেখছি। সেই প্রচ্ছদ এখন টিভির পর্দায়। দেখুন দাদা, আপনার প্রচ্ছদে রেল লাইন, রেলগাড়ি ছুটছে, এ তো আপনার জীবনের কথা। হ্যাঁ, এটাই তো আমরা এখন দেখছি পর্দায়। দাদা, এই যে রেলগাড়ি দিয়ে রেল ছুটছে, তো একটু প্রতীকী আপনার জীবন ছোটা, আপনার জীবন চলপথা, সেই তো আপনি বলতে চেয়েছেন। হ্যাঁ, এটা আমার পুরোপুরি আত্মজীবনী। আমার জন্মের আগে থেকে লেখা, সেই ইয়েগুলো, ঘটনাগুলো কিছু দেওয়া আছে এতে। শৈশব, যৌবন এবং আমার তারপরে কর্মজীবনে আমি বহু জায়গায় ঘুরেছি। আমি ভারতীয় রেলের অফিসার ছিলাম এবং তার জন্য আমাকে কর্মসূত্রে ভারতের বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে। অনেক জায়গায় ঘুরেছি এবং তার সেই সব ভ্রমণ কাহিনীও এই বইটির মধ্যে আমি লিখেছি আর কি, লিপিবদ্ধ করেছি। ট্রাভেলিং অ্যাজ আ পার্ট অফ এডুকেশন, এটাও তো সত্য। হ্যাঁ, এটাও সত্য। এবং আমি চেয়েছিলাম যে পাঠক পাঠিকাদের সাথে আমার এই সুদীর্ঘ কর্মজীবন শুধু নয়, শৈশব যৌবনও একই সাথে আমি একটু শেয়ার করতে চেয়েছিলাম যে আমি আমার সারা জীবনে কি করতে পেরেছি। কর্মজীবন নিয়ে তাহলে একটু আসি। আপনি যখন কর্মজীবনকে হাইলাইট করছেন, আপনার কর্মজীবন বলুন। প্রথমেই বলবো যে আপনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যাদবপুর ইউনিভার্সিটি। এবং যাদবপুরে আপনি থাকেন, আপনার বাড়ির কাছাকাছি। প্রেমটা সেভাবে করতে পারেননি, বুঝতেই পারছি। চলে আসুন এরপর আপনার চাকরি জীবনের কথা একটু ছোট্ট করে। আমি 1983 সালে যাদবপুর ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস করে
তারপরে আমি কর্মজীবন শুরু করি। প্রথমে 3টে আলাদা আলাদা কোম্পানিতে আমি চাকরি করে 1990 সালে আমি ভারতীয় রেলে যোগদান করি, আর স্পেশালি দক্ষিণ পূর্ব রেলে। তারপরে রেলের চাকরি জীবন সুদীর্ঘকাল চলতে থাকে এবং 2011 থেকে 2015 অবধি গৌহাটি চলে যান। 4 বছর আমি এনএফ রেলে, আচ্ছা। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলে গৌহাটিতে গৌহাটিতে চলে যান। দাদা এখানে একটু ছেদ করি, এই যে গৌহাটি আপনি গেলেন, এবার একটু ওখানে বসুন, সেই অবসরে একটা কবিতা শোনান দাদা। আমরা তো কবিতাও শুনবো, কি বলেন? শুধু কি গল্প করবো? সাহিত্যিক নিশ্চয়ই। পাশে আছে, সাহিত্যিকের লেখনী আমরা জানবো না, দেখবো না, শুনবো না? নিশ্চয়ই চলুন নিশ্চয়ই। তাহলে কবিতা। আমি তাহলে 2009 সালে লেখা এই কবিতাটা আমি একটুখানি পাঠ করে শোনাই আপনাদের। কবিতাটার নাম হচ্ছে তোর পাশে। বুকের ভেতর এক অন্যরকম কষ্ট, অঝোর বৃষ্টির অপেক্ষায়। তরুণ বাতাসের প্রবল বেগে এক অদ্ভুত কষ্ট দিনভর তাড়িয়ে বেড়ায়। নিদ্রাহীন নিস্তব্ধ রাতে ট্রেনের তীক্ষ্ণ হুইসিল ডাকে ডাকে, আর বুকের ভেতর চাপ বাড়ে, বুকের ভেতর এক অদ্ভুত কষ্ট জাগে। দুঃখ ছেড়ে এখন আনন্দের সময়, পৃথিবীটা এখন আর তেমন দুঃখী নেই। বুকের ভেতর একরাশ কষ্ট নিয়েও তাই তোর সাথে, তোর পাশে পাশেই চলা। বাহ, খুব সুন্দর প্রেমের কবিতা। এবং পৃথিবীতে এখন আর তেমন কষ্টে নেই, এই লাইনটি খুব ভালো লাগলো আমার। তাই যেন হয়, পৃথিবী যেন আমাদের কষ্টে না থাকে, তাহলে আমরাও তো ভালো থাকবো, তাই না? এইটি আপনার কোনো বই থেকে পড়লেন? না, এটা এখনো কোনো কাব্যগ্রন্থে সংকলিত হয়নি, কিন্তু আপনার তো 4টি কাব্যগ্রন্থ প্রকাশিত হ্যাঁ, হয়েছে। তার মধ্যে এখনো এটা দেওয়া হয়নি। এইবারে আমার কবিতা সমগ্র প্রথম খণ্ড বেরিয়ে গেছে। এই যে কবিতা সমগ্র হ্যাঁ, প্রথম খণ্ড, হ্যাঁ। এটি ওনার হাতে ছিল বলে উনি নিয়ে এসেছেন শুধু আপনাদের জন্য। এরপরে এই কবিতা সমগ্র দ্বিতীয় খণ্ড বেরোবে, তারপরে তৃতীয় খণ্ডও বেরোবে। তার সাথে সাথে গল্প সংকলন আমার প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড বেরিয়েছে, তৃতীয় খণ্ড কাজ চলছে, লেখা চলছে। তো আশা করছি এই কবিতাটা এই জন্য পড়লাম, এর আগে কোথাও সংকলিত হয়নি, কোথাও পাঠ আচ্ছা। করা হয়নি, একদম নতুন। একদম মানে 2009 সালে যদিও লেখা, কিন্তু কোথাও সংকলিত হয়নি বলেই আমি এটা আমাদের জন্য উনি তুলে রেখেছেন। হ্যাঁ, পাঠকদের শোনালাম আমি। এরপরে আপনার গৌহাটির সেই যাত্রা, গৌহাটি থেকে কি হলো? হ্যাঁ, 4 বছর আমি আসামে ছিলাম। আসামে গৌহাটিতে 2 বছর ছিলাম, রঙ্গিয়াতে 2 বছর ছিলাম। খুবই মানে উজ্জ্বল কর্মজীবন ছিল সেই 4 বছর। খুবই বৈচিত্র্য ছিল জীবনে, কাজ করে খুব মজা পেয়েছি। অনেক জায়গায় ঘুরতেও পেরেছি কর্মসূত্রে। আমি সেই অরুণাচলের তাওয়াং থেকে শুরু করে একেবারে ভারতের পূর্ব সীমা, এক্সট্রিম ইস্ট, সেখানে পর্যন্ত গেছি। এছাড়া আমাদের কামাখ্যা মন্দির বলুন কি কাজিরাঙ্গা, তো মানে গন্ডার যেখানে বিখ্যাত এক শৃঙ্গ গন্ডার, হ্যাঁ, তো এইরকম বহু জায়গায় আমি এই এনএফ রেলওয়ে থাকাকালীন ঘুরতে পেরেছি। খুব ভালো লেগেছে 4 বছরে আমার অভিজ্ঞতাটা খুবই ভালো, খুবই সুন্দর, খুব সুন্দর। এবং আপনি যখন আসামের কথা বললেন, আর আজ আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন স্টুডিওতে বসে, আসামেও কিন্তু এই ভাষা আন্দোলন হয়েছিল বরাক উপত্যকায় আসামের। আর বাংলাদেশে যেটা 1952 সাল, সেই ঢাকার রাজপথ রক্তে রাঙা হয়ে গিয়েছিল পুলিশের নির্দ্বিধায় ছাত্রদের উপর গুলি বর্ষণে। আমি একটু ছোট্ট করে ব্যাকগ্রাউন্ডটা বলে দিই। হ্যাঁ, এই আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মাতৃভাষা বলে কেন? নিজেদের মাতৃভাষা মানে আমার নিজের ভাষাটাকে মায়ের মতো দেখা হয়, ওই জন্য মাতৃভাষা বলে, একদম। তো এইবারে ব্যাকগ্রাউন্ডটা কি, এটা বাংলাদেশে শুরু হয়েছিল, অন্য কোথাও না, বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রথম শুরু হয়। ব্যাপারটা হচ্ছে 1948 সালে তখনকার পূর্ব বাংলার যে প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দিন ছিলেন, তখন তিনি ছাত্রদের সঙ্গে এক ভাষা আন্দোলন তখনই শুরু হয়। তো ছাত্রদের সঙ্গে একটি চুক্তি করেছিলেন, স্বাক্ষরিত চুক্তি। তাতে বলা হয়েছিল পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হবে বাংলা। কিন্তু 1952 সালে এই মোহাম্মদ জিন্নার প্ল্যানিংয়ে
বাংলা তো নয়ই, পাকিস্তানের ভাষা রাষ্ট্রভাষা হয়েছিল উর্দু। এবং 1952 সালে ঢাকার পল্টন ময়দানে এক জনসভায় এই খাজা নাজিমউদ্দিন প্রধানমন্ত্রী, তখন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী, তখন সেই সময় তিনি ঘোষণা করলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। হ্যাঁ, রাষ্ট্রভাষা হবে উর্দু। তখনই এইবারে রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, এইবারে স্লোগানে ভরে গিয়েছিল। তো বাংলা ভাষার এটা একটা আবেগ ছিল, এই আন্দোলনটা একটা আবেগ। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তখন এটা মানতে পারলেন না। এইবারে জানুয়ারি, সেই 1952 20 জানুয়ারি প্রথম করা হলো, জনসভা করা হলো ছাত্র জনতা মিলে। তারপরে ফেব্রুয়ারি মাস অবধি পুরো এই আন্দোলন চললো, সভা সমিতি অনেক কিছু চললো। 20 ফেব্রুয়ারিতে সরকার, মানে তৎকালীন পূর্ববঙ্গের সরকার, তখন তারা ডিক্লেয়ার করলেন 144 ধারা, যে 5 জন বা তার বেশি কোনো লোক একসাথে জমায়েত হতে পারবে না। এইবার আমি আর ইয়েতে না গিয়ে, ডিটেলসে না গিয়ে আমি একটু সংক্ষেপে বলি যে তারপরে কি হলো। 21 ফেব্রুয়ারি সকাল থেকে এই 144 ধারা অমান্য করার জন্য, আইনটা অমান্য করার জন্য ছাত্র জনতা একসাথে তাদের বিক্ষোভ আন্দোলন শুরু করলেন। পুলিশের ব্যারিকেড, লোহার ব্যারিকেড ভেঙে তারা যখন পুলিশের দিকে এগিয়ে যাচ্ছেন, তখনই পুলিশ গুলি চালায় বিকেল 3টের সময়। সেই গুলিতে 4 জন শহীদ হয়েছিলেন, রফিক, জব্বার, সালাম, বরকত। হ্যাঁ, এর মধ্যে সালাম 3 দিন বাদে হসপিটালে মারা যান, কিন্তু তখনই অন দি স্পট মারা গিয়েছিলেন বাকিরা। তো এরা হচ্ছেন বাংলাদেশের জাতীয় বীর হিসেবে গণ্য হন। এরা ভাষা শহীদ। এবং বাংলাদেশ এখনো বলে যে আমাদের মাতৃভাষা আমরা রক্ত দিয়ে অর্জন করেছি। তো এইটাই হচ্ছে প্রেক্ষাপট, মানে সংক্ষেপে প্রেক্ষাপট এই ভাষা আন্দোলনে। আমরা একবার 21 ফেব্রুয়ারি ঢাকা জেলায় ছিলাম, মানুষের আবেগ, রাস্তাঘাটে সমস্ত আলপনা এঁকেছে, মানুষ হাঁটছে, সব গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে, সে অসাধারণ অসাধারণ সেই একতা। হ্যাঁ, এইবারে কি হয়, ঢাকার অদূরে এক ময়দান, ধূপখোলা মাঠটার নাম ছিল ধূপখোলা, গেন্ডারিয়া হচ্ছে জায়গাটার নাম। সেখানে প্রত্যেক বছর 21 ফেব্রুয়ারি সকালে ছাত্ররা তো বটেই, সাধারণ জনতাও জমায়েত হন, লাইন দিয়ে তারা ওখানে দাঁড়ান। সাদা পাঞ্জাবি পায়জামা পরেন, বুকে কালো কাপড়ের ব্যাজ থাকে, পায়ে কিন্তু কোনো ইয়ে থাকবে না, জুতো থাকবে না, জুতো স্যান্ডেল নয়, খালি পায়ে। তারা সেইখান থেকে মিছিল করে আসেন ঢাকার মেইন একদম মানে কেন্দ্রস্থলে, যে শহীদ মিনার বানানো হয়েছে ভাষা আন্দোলনের স্মরণে, সেইখানে তারা এসে ওই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। তো এইটা হচ্ছে মানে একটা বাংলাদেশ তো আবেগ বটেই ওদের, এবং বাংলা ভাষা যেহেতু আমাদেরও মাতৃভাষা পশ্চিমবঙ্গে, সুতরাং এটাও আমাদের কাছে একটা খুব মানে আবেগময় দিন আর কি এই দিনটা। মানে এটা আবার 1999-এ, আচ্ছা 1999 এর কথা পরে বলবো, কবিতা শুনে নেবো। হ্যাঁ ঠিক আছে, আমি আরেকটা কবিতা শুনিয়ে দিচ্ছি। 99 এর কথাটা পরে আসি। এটা খুব রিসেন্ট কবিতা, এই কবিতাও এখনো কোনো কাব্যগ্রন্থে সংকলিত হয়নি, এটা 2020 সালে লেখা। কবিতার নাম এক সূর্যের দিকে। দুপুরের পর থেকেই চেয়ে থাকি, সন্ধ্যার ঠিক পরে পরেই মেঘগুলো আসে জানলার পাশে, হাত বাড়ালেই ছোঁয়া যায় না, তবু জানলা দিয়ে তাকিয়ে থাকি। চেয়ে থাকি এক ধূসর অতীতের দিকে, চেনা অচেনা মেঘগুলো ভেসে ভেসে কত দূর চলে যায়। এরই মাঝে এক থালা চাঁদ ওঠে ঠিক জানলাটার বাইরে, মাথার উপরে। হাত বাড়ালে সেই চাঁদ হাসে, তারপর স্বর্ণোজ্জ্বল অতীতের হাত ধরে পশ্চিমে কোথায় চলে যায়, অনিশ্চিত এক অন্ধকার ভবিষ্যতে। ক্রমশ রাত বাড়ে ঢিমে তালে, অপসৃয়মান মেঘের ফাঁকে ফাঁকে ক্ষীয়মান চাঁদ উকি মেরে হাসে। জানলার গরাদে শীর্ণ হাত রেখে চেয়ে থাকি অপলক ঘোলাটে চোখে, বর্ণহীন ক্ষয়িষ্ণু সেই চাঁদের দিকে। তারও অনেক অনেক পরে
জ্যোৎস্না সহ চাঁদ ঢলে পড়ে তারাদের বুকে, ক্রমশ চেয়ে থাকি অপলক ভরে, দু চোখে জগতের তৃষ্ণা নিয়ে, ঝলকানো ভবিষ্যতের হাত ধরে, ততোধিক উজ্জ্বল এক সূর্যের দিকে। বাহ, খুব সুন্দর। মানে চাঁদকে দেখাটা কত রকম ভাবে মেঘের ফাঁকে ফাঁকে, বর্ণনাটা যেন চোখে দেখতে পাচ্ছি মনে হচ্ছে। সেই পরিষ্কার আকাশে যখন মেঘ ভাসে, মাঝে মাঝে চাঁদ ঢাকে, আবার চাঁদ আসে, সেই কাহানি আমরা কবিতার মাঝে পেলাম। যাব যা যা ধরেছিলাম সেই 1999। তবে তার আগে বলি, 1990-তে আপনি সাউথ ইস্টার্ন রেলে আসেন। হ্যাঁ, প্রথম আমি জয়েন করি 1990 এর মে মাসে। আর এটা আমি 99 এর কথা বলছি। যে এই যে 1952 এই ঘটলো ভাষা আন্দোলন নিয়ে, যে কিছু মানুষ প্রাণ হারালো, এরপর 1999 এর 17ই নভেম্বর জাতিসংঘ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে চিহ্নিত করে। আর আমরা তারপর থেকেই পালন করছি বিশ্ব জুড়ে। আমরা আমাদের মাতৃভাষাকে লালিত পালিত, তাকে আরো ধনী করে তোলা, তাকে মানুষের মাঝে পৌঁছে দেওয়া, এ আমাদের কর্তব্য। হ্যাঁ, সেই সালে এই আন্তর্জাতিক মানে এই মাতৃভাষা দিবসটি আন্তর্জাতিক ভাবে মর্যাদা পেল, আন্তর্জাতিকতার মর্যাদা পেল আর কি। এরপরে শুনি একটু আপনার আর একটু কথা শুনি। আপনি নিজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়েও সাহিত্যতে যে আপনার ভালোবাসা ধাবিত হলো, এর পেছনের রহস্যটা কি? হ্যাঁ, এটা আমাকে এই প্রশ্নের মুখোমুখি আমাকে বহুবার হতে হয়েছে, এবং প্রত্যেকেই একটাই কথা জিজ্ঞেস করেছেন যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মানে যান্ত্রিক সভ্যতার মাঝে থেকে আপনি কি করে এইরকম কলা মানে সাহিত্য, মেকানিকটা কি আর কি, হ্যাঁ মেকানিজমটা কি, এর পেছনে রহস্যটা কি? তা আমি শুধু সবাইকে একটাই কথা বলি যে রাধে সে চুলও তো বাঁধে। একদম। তো সুতরাং আমি হয়তো পেরেছি, আমি চাকরি জীবনের সাথে সাথে কবিতা গল্প একসাথে লিখতেও পেরেছি। তবে হ্যাঁ, আমি মোটামুটি চেষ্টা করি জীবন থেকে আমার গল্প বা কবিতার রসদ তুলে নেওয়া। কেননা আমি সারা জীবনে বহু মানুষের কাছাকাছি এসেছি কর্মজীবনে, তাদের খুব কাছ থেকে দেখেছি, মানুষের চরিত্র আমি খুব স্পষ্টভাবে বুঝে নিতে পেরেছি। সেইখান থেকেই আমার এক একটা গল্প বেরিয়ে এসছে, ইভেন কবিতার রসদও আমি সেখান থেকেই পেয়ে গেছি। তো ব্যাস এইরকম ভাবেই চলছে। জানি না এই মানব জন্ম আমি মানে আমি মনে করি যে শ্রেষ্ঠ জন্ম। এই জন্মে আমরা কিছুদিনের জন্য এসছি, যতদিনের জন্যই আসি সেই দিনগুলো যেন আমরা একটুখানি ছাপ ফেলে যেতে পারি মানুষের মনে, দাগ রেখে যা, রামকৃষ্ণের কথা, পরম পুরুষ। একদম আমি সেইটাই চেয়েছিলাম আর কি। ইংরেজিতে যদি যাই, উই লিভ ইন ডিডস নট ইন ইয়ার্স, তাই তো? আর আপনি গল্প লেখার কথা বলছিলেন, আপনার তো দুটো বাংলা গল্প সংকলন আছে, তাই তো? আর একটা কথা বলবো, আপনার এই বইগুলোর প্রচ্ছদ কে করছে? যেমন এই বইটা তোমার জন্য অপরাজিতা, যেটা আমি এক্ষুনি বন্ধুদের দেখাচ্ছিলাম, এর প্রচ্ছদটা কি মিনিংফুল একটি প্রচ্ছদ। আপনার এই বইয়ের প্রচ্ছদ করেন? হ্যাঁ, প্রচ্ছদটা প্রথমে হয়তো অন্য কেউ করেছিলেন, আমার ঠিক নামটা মনে আসছে না। এখনকার যে বইগুলো সব বেরোচ্ছে তে প্রচ্ছদ করেছেন রাজদীপ পুরী বলে একজন প্রচ্ছদকারী, হ্যাঁ শিল্পী, খুবই সুন্দর কাজ করছেন এখন। মানে বাংলা সাহিত্য জগতে রাজদীপ পুরীর নাম ক্রমশ বড় হচ্ছে, ক্রমশ আরো মানে পরিষ্কার ভাবে সবাই চিনতে পারছেন তাকে। তো আমার সৌভাগ্য এরকম একজন প্রচ্ছদ শিল্পী আমার বইয়ের প্রচ্ছদ করেছেন বলে। সত্যি আপনিও গর্বিত আর আমরাও গর্বিত আপনার মতো মানুষকে আজকের এই বিশেষ দিনে এভাবে পাশে পেয়ে। আর একটি কথা, আপনার এই লেখালেখির ভালোবাসা আপনার পরবর্তী প্রজন্মতে ধাবিত হয়েছে? এটা খুব সুন্দর প্রশ্ন করেছো, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার একটি মাত্র কন্যা, তার সম্প্রতি বিবাহ হয়ে গেছে, কিন্তু আমরা নিমন্ত্রণ পাইনি, জেনে রাখলেন তো, খাওয়াবে আজকেই, ছাড়বো না। তো সে তো বটেই 100 বার। তবে হ্যাঁ, এটা বলা যেতেই পারে আমার এই কাব্যপ্রীতি বা সাহিত্য প্রীতি আমার মেয়ের মধ্যে খুব একটা বেশি সঞ্চারিত হয়নি। আর আমার পত্নী সেও মানে উৎসাহিত বটে, কিন্তু আছে, কিন্তু তারও লেখালেখিতে খুব একটা বেশি ইন্টারেস্ট নেই, কিন্তু আমার লেখাতে তিনি উৎসাহ দিয়ে গেছেন বরাবর। তো সেই দিক থেকে দেখতে গেলে আমার উত্তরাধিকার
মানে মনে পরবর্তী হয় প্রজন্মকে ব্যাটনটা তুলে দেওয়া যায়নি, ব্যাটনটা এখনো অব্দি তুলে দিতে না, পারিনি আমি। কিন্তু এটা সাধারণত সায়েন্স বলে থাকে যে জেনারেশন গ্যাপ করে জাম্প করে। ধরুন আপনার মেয়ে যেটা সেভাবে পায়নি, আপনার নাতি নাতনি এই যে প্রতিভা ওরা জাম্প করে ওখানে চলে যেতেও পারে। আমরা আশায় থাকতেই পারি, কি বলেন? হ্যাঁ নিশ্চয়ই, যদি সেটা হয় তো আমার বিজ্ঞান- থেকে বেশি আনন্দিত আর কেউ হবে না। বিজ্ঞান যখন কথা বলে থাকে তাহলে আমাদের আশাটা খুব অহেতুক হবে না, তাই তো? আর একদম। আপনার পত্নী সম্পর্কে, বৌদি সম্পর্কে বলি, দিদি বা বৌদি যাই বলি না, দাদা যখন লিখবেন তখন কখনো বলবেন না বাজার থেকে তেজপাতাটা নিয়ে এসো, বা রাত জেগে লিখলে বলবেন না লাইটটা নেভাও, আমার অসুবিধে হচ্ছে। কেন না, ওনার কাছে আমাদের অনেক চাহিদা, ওনাকে তো সেটাও দেখতে হবে। ওনার যারা পাঠক তাদের তো তৃপ্ত করতে হবে, নইলে তো আমরা আবার আপনাকে দৌড়ে যাব যে বৌদি হচ্ছে না, আপনি পাশে দাঁড়ান। তাই তো দাদা? একদম, একদম। একদম। ভীষণ ভালো লাগলো, এত ভালো লাগলো আপনার সাথে কথা বলে। লেখাটা আমার অ্যাকচুয়ালি প্যাশন একটা, এটা বলা যেতে পারে, ভালোবাসা। মানে আমি না লিখে থাকতে পারি না। দ্বিতীয় প্রেমিকা বলতে পারেন, মনের একটা সন্তুষ্টি, সন্তোষ সাধন যেটাকে বলে আর কি। তো সেটা আমি কবিতা লিখে বা গল্প লিখে যা পাই, অন্য কিছুতে আমি অতটা পাই না। এটা নিশ্চয়ই বলতেই হবে আমাকে। মানে আমাদের সাহিত্যিক কৌশিক বন্দ্যোপাধ্যায়, তিনি লিখতে ভালোবাসেন, লেখাই তার প্রাণ, লেখাই তার ভালোবাসা, লেখাই তার জীবন কাঠি বলতেই পারি। আজকের মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনাদের এই দর্শকদের সাথে আমরা যে এই যে আড্ডাটা মানে এনজয় করে নিলাম, একসাথে শেয়ার করে নিলাম, তার জন্য আমি ধন্যবাদ তো সুমিতাকে সবার আগেই দেব। আর এই আড্ডা জংশন অনুষ্ঠানের কর্মকর্তাদেরও আমি খুবই ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো। তার সাথে দর্শকদেরও আমার খুবই মানে অভিনন্দন জানানো উচিত, তার কারণ যে আমাদের এই আলোচনা আপনারা খুব অনেকক্ষণ ধৈর্য ধরে শুনেছেন এবং আমার কবিতাবানও সহ্য করেছেন, এটাও বলা যেতে পারে। সহ্য করেছেন যখন, আর একটা করুন, আর একটা ছোট্ট তো কবিতা। আমি এটা করোনার সময়ে 2020 সালে করোনার সময়ে এই কবিতাটা লেখা হয়েছিল, করোনা নিয়ে দুটো কবিতা আমি লিখেছিলাম, তার মধ্যে একটা আমি আজকে পড়ে আপনাদের শুনিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সানন্দে অপেক্ষায়। বাতাসে মারণ বিষ ছড়াচ্ছে দিয়ে শীষ, জান্তব উল্লাস ধ্বনি, আমি শুনি তাই, আমি সব শুনি। শকুনের লোলুপ চোখ, ওতে আজ পলক পড়ে না। সভ্যতা সংকটে আজ, সামাজিকতা আর গড়ে না। রাজপথ মানবহীন, এখানে হায়নারা ঘোরে। বাতাসে মারণ বিষ, সেখানে জীবাণুরা চড়ে। তবু দিক চক্রবালে দেখা যায় আলোর রেখা। করোনাকে হারিয়ে দিয়ে নতুন যুগের পথ দেখা। একদিন হারবে ঠিক মারণ ভাইরাস এই বিষ, সানন্দে অপেক্ষায় সেদিন সবাই জয়ধ্বনি দেশ। বাহ, খুব সুন্দর। সে এক সাংঘাতিক সময় আমাদের গেছে ঠিকই। ভীষণ ভীষণ ভালো লাগলো আজ আপনার কথা শুনে, আপনার কবিতা শুনে। বন্ধুরা সবসময় বলবে সহ্য নয়, বড্ড তাড়াতাড়ি ফুরিয়ে গেল। ভালো জিনিস এমনই বন্ধু ফুরিয়ে যায় চট করে। আসুন আমরা আমাদের সে ভালোবাসার মানুষকে, কৌশিক দাকে আমরা সম্মানিত করি। আপনার হাতে তুলে দেবো বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে মৌসুমী আইল্যান্ডে যাওয়ার একটি ডিসকাউন্ট ভাউচার। চলে যাবেন, বৌদিকে নিয়ে 23-এ রিটায়ার করেছেন, তারপরে এখন তো আপনার মানে প্রচুর সময়। আড্ডা জাংশনের তরফ থেকে দিচ্ছি একটি সার্টিফিকেট, দিচ্ছি আপনাকে। থ্যাংক ইউ। আপনার হাতে তুলে দিলাম একটি স্মারক, চ্যানেল ভিশন, আড্ডা জাংশন এবং শামসের মল্লিকের তরফ থেকে। থ্যাংক ইউ। এবং সাহিত্যিকের হাতে বই তুলে দেওয়া একটা গর্বের বিষয়, আনন্দের বিষয়। তাই বেতার বন্ধন রেডিও লাভার্সদের এক বিশেষ কি বলবো সোশ্যাল মিডিয়া, যেখানে যার নাম বেতার বন্ধন, তাদের ম্যাগাজিন তুলে দিলাম আমরা কৌশিক বন্দ্যোপাধ্যায়। আমি ধন্য এই অনুষ্ঠানে আসতে পেরে এবং আপনাদের এই উপহার গ্রহণ করতে পেরে। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার। সকলকে জানালাম ভালোবাসা, ধন্যবাদ, এবং বাংলা ভাষাকে চর্চা করুন, মাতৃভাষাকে সম্মান করুন। একদম।